সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলোরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গণহত্যার বিচার ও সংস্কারের বাস্তবায়ন নির্বাচনের আগে দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। গণঅভ্যুত্থানে মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, সেই দুইটা জায়গা তো মানুষকে দিতে হবে। রাজধানীতে নিষিদ্ধ হিজবুত তাহরিরের মিছিল, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। জুলাইয়ের গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে দমন পীড়ন না চালাতে সতর্ক করেছিল জাতিসংঘ। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে। গণহত্যার বিচার ও সংস্কার বিষয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, নির্বাচনের আগে এর বাস্তবায়ন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা জানান। দেশে নারীর ওপর সহিংসতা ও ইফটিজিং এর ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলে ধরেন তিনি। ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া ছাত্র তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। এতে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। উঠে আসে সম্প্রতি বসুন্ধরায় ছাত্রদের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর বিষয়টি। আহমেদ শাকিল যিনি আছেন, তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন। তো এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু তিনি কেন্দ্রীয় পোস্টের, তার বিরুদ্ধে ছাত্রদলের অবশ্যই একদম সবকিছু তদন্ত করে সুষ্ঠু যেন বায়াসটা হয়, তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত। দলটির আহ্বায়ক জুলাই গণ অভ্যুত্থান ও আগামী জাতীয় নির্বাচন সহ চলমান বিভিন্ন বিষয়ে কথা বলেন। নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে। গণ অভ্যুত্থানে মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, সেই দুইটা জায়গা তো মানুষকে দিতে হবে, পূরণ করতে হবে। তার আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে আমরা যাব। নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা ও অবমাননার ঘটনার প্রতিবাদ জানান এই তরুণ নেতা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে, নারী নিপীড়নকারীদের যাতে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় আনা হয়। বিভিন্ন জায়গায় সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ বিষয়ে এনসিপি আহ্বায়ককে সাংবাদিকরা প্রশ্ন করেন। বৈষম্য বিরোধী বা সমন্বয়ের যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের থাকবে যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে, তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। 10 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে ইফতার করবেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্র দল। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। এতে বক্তব্য রাখেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। এ সময় ছাত্রদল সভাপতি বলেন, পূর্বের রেশারেশির জের ধরেই সম্প্রতি বসুন্ধরা এলাকায় এনসিপি নেতা সার্জিস আলমের উপর হামলার ঘটনা ঘটেছে। বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য তিনি ছাত্রদলকে দায়ী করেছেন। সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে। কোন ছাত্র দলের নেতা কর্মীর উপস্থিতি ছিল কিনা আমরা তা পর্যালোচনা করে দেখছি। তথ্য উপতথ্য সংগ্রহ করার কাজ চলছে। রাত 10টার সময়, সেই সময় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা সবাই আসলে নামাজরত অবস্থায় ছিলেন। এই সময়ে জনাব সার্জিস আলম সেখানে কেন গিয়েছেন, এটি আমরা মনে করছি এই ঘটনায় ওনার কোনো ভিন্ন মতলব থাকতে পারে। নারী নির্যাতন সহ সব ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হাতে দমন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, নারী নির্যাতন সহ সার্বিক নৈরাজ্যকর পরিস্থিতিতে দেশের মানুষ এখন চরম উদ্বিগ্ন। রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এটি বিপজ্জনক। নারীদের সম্মান রক্ষা এবং নারী স্বাধীনতা রক্ষা করার নৈতিক দায়িত্ব বলে বিবৃতিতে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।
নিষিদ্ধ ঘোষিত ইসলামী সংগঠন হিজবুত তাহরীর আজ রাজধানীতে সমাবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। দুপুরের দিকে সংগঠনটির নেতাকর্মীরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চড়াও হন। আটক করা হয় বেশ কয়েকজনকে। আইনি ব্যবস্থার হুঁশিয়ারি উপেক্ষা করে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মার্চ ফর খিলাফত শিরোনামে কর্মসূচি পালনের উদ্দেশ্যে শুক্রবার রাজধানীতে জড়ো হন নিষিদ্ধ ঘোষিত ইসলামী সংগঠন হিজবুত তাহরীর সদস্যরা। পুরানা পল্টনে পুলিশ তাদেরকে বাধা দেয়, কিন্তু তারা তা উপেক্ষা করে বিজয়নগর মোড়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেডের মাধ্যমে হিজবুত তাহরীর সদস্যদের থামানোর চেষ্টা করেন, কিন্তু তাতেও তারা পিছু না হটায় পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। সংগঠনটির নেতাকর্মীরা তখন অলিতে গলিতে ঢুকে পড়েন। কিছুক্ষণ পর আবার সংগঠিত হয়ে তারা পল্টন মোড়ের দিকে আসতে থাকেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে, তখন মিছিলটি আবার ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ ধাওয়া দিয়ে মিছিলে অংশ নেওয়া বেশ কয়েকজনকে আটক করে। এ ঘটনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 2-4 মিনিট পরেই দেখলাম যে এখান থেকে সাউন্ড হইলো, এখান থেকে ধোঁয়া উঠতে দেখছি। প্রায় ঘন্টা 2 আগে এমন অবস্থা ছিল যে আতঙ্কিত একটা বিষয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর এই কর্মসূচির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। ওই ইন্ডিয়া একটা গ্রুপ, সে বাংলাদেশে এসে আজকে বর্তমানে বিশৃঙ্খলা এবং কি হানাহানি যে শুরু করছে, এটা আমাদের মনে হয় এই যে ইসলামীতে এটা গ্রহণ করে না। এটা আসলে আমাদের জন্য আতঙ্কের, ভয়ের। এই জঙ্গিবাদী রাষ্ট্র জঙ্গি করতে করতে গত 15 বছর শেখ হাসিনা আমাদের উপর স্বৈরাচারী শাসন চালায়। এদিকে শনিবার রাতে রাজধানীর উত্তরা থেকে হিজবুত তাহরীর 3 সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির সিটিটিসি ইউনিট। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে দমন পীড়ন না চালাতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলনে দমন পীড়ন চালালে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বলে সে সময় সতর্কবার্তা দেওয়া হয়। এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান। ছাত্র জনতার ওই আন্দোলনের ফল হিসেবে 5 আগস্ট পতন ঘটে স্বৈরশাসনের। জুলাই আগস্টের ওই আন্দোলন দমনে বিজিবি পুলিশের পাশাপাশি এক পর্যায়ে নামানো হয় সেনাবাহিনীকে, জারি করা হয় কারফিউ। কিন্তু মাঠে থাকলেও সে সময় দমন পীড়নে কোনো ভূমিকা রাখতে দেখা যায়নি বাংলাদেশ সেনাবাহিনীকে। কিন্তু কেন? এর উত্তর জানা গেল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের কথাতে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে উপস্থাপক গাজা, সুদান ও ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে উল্লেখ করেন। যুক্তি খণ্ডাতে উদাহরণ হিসেবে বাংলাদেশকে তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বলেন, জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। তখন ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল। তাদের জন্য বড় আশার জায়গা ছিল জাতিসংঘ কি বলে এবং কি করতে পারে। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করা হয়, যদি তারা এতে জড়িত হয় তবে শান্তিরক্ষী পাঠানোর দেশ হিসেবে থাকতে পারবে না। ফলশ্রুতিতে পরিবর্তনও দেখা যায়। ফলকার তুর্ক আরও বলেন, প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার সময় ডক্টর ইউনূস জাতিসংঘের কাছে আন্দোলনে যা ঘটেছে সেসব নিয়ে তদন্তের সাহায্য চাইলে এগিয়ে যান তারা। জানান, বাংলাদেশ সফরে এসে তিনি বুঝেছেন আন্দোলনে সহযোগিতা করায় ছাত্র জনতা জাতিসংঘের প্রতি খুবই কৃতজ্ঞ। সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID সহায়তা বন্ধের বিষয়ে ফলকার তুর্ক বলেন, এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষগুলোর উপর এর প্রভাব পড়েছে। তিনি আশা প্রকাশ করেন ওয়াশিংটনের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা হবে। ফিলিস্তিনের গাজার পরিস্থিতিকে বিপর্যয়কর উল্লেখ করে ফলকার তুর্ক জানান, সেখানে যা ঘটছে তা নিয়ে সবাই উদ্বিগ্ন। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।
মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার স্বজনরাই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে শিশুটিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে আজ মাগুরা সদর থানা ঘেরাও করে একদল বিক্ষুব্ধ মানুষ। এ সময় সেনাবাহিনী উপস্থিত হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি। তিনি বলেন, কিছু লোক দ্রুত বিচারের দাবি করছে, কিন্তু সবকিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। গতকাল মাগুরা পৌর এলাকায় ৮ বছরের ওই শিশুকে ধর্ষণের ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখ ও শিশুটির ভগ্নিপতি সজীব শেখকে আটক করা হয়েছে। আজকে জুম্মার নামাজের পরে হঠাৎ করে কিছু উচ্ছৃঙ্খল লোক আমাদের এই থানা ঘেরাও করে। তাদের বক্তব্য স্পষ্ট না, আমরা তাদের সাথে একাধিকবার কথা বলতে চেয়েছি, কিন্তু তারা কোনো সুনির্দিষ্ট যৌক্তিক কথা কিংবা অভিযোগ নিয়ে আসেনি আমাদের কাছে। তাদের কাজ একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। এবার আরএফএল ওয়ার্ড্রব ঈদ বাজার। ঈদ সামনে রেখে চট্টগ্রামে অনেকেই নিজেরও প্রিয়জনের জন্য কেনাকাটা সেরে নিচ্ছেন। ভিড় এড়াতে আগে ভাগেই কেনাকাটা সারতে চান তারা। দেশি বিদেশি জামা কাপড়ে ঠাসা বন্দরনগরের প্রায় প্রতিটি দোকান। ঈদ আসতে এখনো অনেকটা সময় বাকি, তবুও কেউ করছেন যাচাই বাছাই, কেউ বা এসেছেন এবারের ঈদ কালেকশন দেখতে। রোজার শুরুতে পছন্দের পোশাক ও এর সাথে মিলিয়ে অন্যান্য সরঞ্জাম কিনতে ব্যস্ত তরুণীরা। তারা বলছেন, গরম যেন ঈদকে ফিকে করতে না পারে, তাই বাড়তি নজর সাজ পোশাকে। এবারের ঈদে বিদেশি বাহারি পোশাকের পাশাপাশি দেশীয় পোশাকের দিকেও আগ্রহ ক্রেতাদের। শপিং করতে তো সবারই ভালো লাগে, বেসিক্যালি ড্রেস কিনছি, জুতা কিনছি, একটু ফ্রিলি দেখা যায়, সব কাপড় ভালো মতো দেখা যায়, এটার জন্য হচ্ছে আগে থেকে মার্কেটে এসে সবকিছু দেখা। বিক্রেতারা বলছেন, থান কাপড় ও থ্রি পিসের বেচাকেনা হলেও ছুটির দিন ছাড়া ক্রেতা সমাগম কিছুটা কম। আশা করছেন 10 রোজার পর জমে উঠবে চট্টগ্রামের ঈদ বাজার। সুতিটাই বেশি পছন্দ করি, তবে এবার একটু দেশীয় প্রেফার করার চেষ্টা করছি। লাহোরি কটনও চলতেছে, পাকিস্তানি বিভিন্ন ইন্ডিয়ানও অনেক থ্রি পিস আছে, চলতেছে ভালো। দেশীয় কাপড় আল্লাহর রহমতে মনে হয় যে এখন অনেক আগে আসছে। মোটামুটি আল্লাহর রহমতে বেচাকেনা ভালো আছে। ভালো মানের পোশাক ও দামের বিষয়ে ক্রেতাদের সন্তুষ্ট রাখতে সচেতন রয়েছে মার্কেট কর্তৃপক্ষ। এর পাশাপাশি ক্রেতাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। মার্কেট পরিষ্কার পরিচ্ছন্ন করে মার্কেটের পার্কিং ফ্যাসিলিটি বাড়ানোর পরে এবং এবার এনশিওর করছি যে মার্কেটে কোয়ালিটি পূর্ণ যাতে মার্কেটে সবাই আনে। ঈদকে ঘিরে চট্টগ্রাম মহানগরীর বিপণী বিতানগুলোয় রাখা হয়েছে ছাড়ের ব্যবস্থাও। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। রোজায় রাজধানীর বাজারে লেবু ও বেগুনের দামে আগুন। বড় আকারের প্রতি হালি লেবুর জন্য গুনতে হচ্ছে 100 থেকে 120 টাকা, আর বেগুনের কেজি 120 থেকে 150 টাকা। বাজারে এখনও সংকট রয়েছে সয়াবিন তেলের। অন্যতম অনুষঙ্গ হচ্ছে বেগুন। রোজার 2 সপ্তাহ আগেও এই বেগুনের দাম ছিল 50 টাকা, কিন্তু রোজা শুরু হওয়ার পর এই বেগুন কিনতে হচ্ছে 120 থেকে 150 টাকায়। কেন বেগুনের দাম বেশি, শুনবো বিক্রেতার কাছে। অন্যান্য বছর 2-3টা বেগুনের মুকাম থাকে, সেই কারণে বেগুনের দামটা কমে। এই বছর তুলনামূলক বেগুনের আমদানিটা কম, শুধু একটা মুকামের বেগুন, সেটা নরসুন্দর বেগুন। এসব বেগুনের জন্য সবচেয়ে পারফেক্ট ভালো বাচ্চা বেগুন, এই কারণে দামটা একটু বেশি। রোজায় বেগুন নিয়ে এমন অরাজকতায় ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। ভাই বেগুনের দাম 140 টাকা, বেগুন 3টা বেগুন কিনছি 80 টাকা দেয়। ভাই বেগুনের অনেক দাম, কিনবো কি কিনবো না দ্বিধাদ্বন্দ্বে আছে আর কি। শুধু বেগুনই নয়, আগুন লেগেছে লেবুর বাজারে। মাঝারি আকারের লেবুর হালি 60 থেকে 80 টাকা, আর বড় আকারের লেবু কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 100 থেকে 120 টাকা। সব জিনিসের দাম অনেক বেশি, লেবুর দাম অতিরিক্ত, তারপরে সবজি কিনলাম করলা 100 টাকা কেজি। লেবু রমজানের আগে খুব মোটামুটি কম ছিল, কিন্তু রমজান আসার পর থেকে লেবুটার দাম যেটা বৃদ্ধি পাইছে এটা অসহনীয়। এছাড়া ইফতারে ব্যবহৃত ছোলা, চিনি, ডাল, বেসন ও খেজুর কেনা যাচ্ছে আগের দামে।
বাজারে ভোজ্য তেলের সংকট এখনো পুরোপুরি কাটেনি। তেল কিনতে বিক্রেতা জুড়ে দিচ্ছেন ভিন্ন পণ্য কেনার শর্ত। যেখানে যাচ্ছে তেল নিতে প্রথমে তারা জিজ্ঞাসা করে সঙ্গে আর কি নেবেন, যদি বলেন না তেলটাই লাগবে আর কিছু লাগবে না, না শুধু তেল বিক্রি হবে না। না সেটা আমি বলতে পারবো না, কারণ আমি সবাইকে তেল দিচ্ছি, আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না। সংকট হেই কমান না, মোটামুটি আছে, ঠিক আছে, আগে বেশি ছিল, এখন মোটামুটি একটু তেল পাওয়া যাইতেছে। মাছের বাজার স্থিতিশীল রয়েছে। গরু কেজি প্রতি 780 এবং খাসির মাংস 1250 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। মাত্র 9 বছর বয়সে দৃষ্টি হারান টাঙ্গাইলের আব্দুল গফুর, কিন্তু প্রতিবন্ধী হয়েও তিনি নিজেকে সফল খামারি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। পরিবারের বোঝা না হয়ে এখন তার উপার্জনেই চলে সংসার। অন্ধত্ব কখনো বাধা হতে পারেনি গফুরের কাছে। জীবন তাকে চ্যালেঞ্জ দিয়েছে, তিনি তাতে হার মানেননি। জন্মের পর স্বাভাবিক জীবনযাপন করলেও শিশু বয়সে হঠাৎ অসুস্থ হয়ে দু চোখের দৃষ্টিশক্তি হারান আব্দুল গফুর। পারিবারিক অসচ্ছলতার কারণে চিকিৎসার অভাবে পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। তবে অন্ধত্বকে প্রতিবন্ধকতা মনে করে থেমে যাননি গফুর। সংসারের হাল ধরতে কৃষিকাজ সহ যুক্ত হয়েছেন নানা কাজে। টাঙ্গাইলের ঘাটাইলের শিশিরচালা গ্রামের বাসিন্দা আব্দুল গফুর 2015 সালে মুরগির খামার দিয়ে শুরু করেন গফুরের সংগ্রামী জীবন। হার না মানা এই যুবক নিজের জীবনই বদলাননি, সচ্ছলতা এনেছেন পরিবারেরও। বুদ্ধি করলাম তাহলে কটা মুরগি পালি দিয়ে কি লাভবান হতে পারে কিনা। পরে প্রথম অবস্থায় মনে করেন 1200 মুরগি উঠাইলাম, খুব কষ্ট করে উঠাইলাম, মানে বাকি বুকি খাওয়াই এটি করাইয়া মনে করেন যে আবার মোটামুটি এখন একটু সফলতায় আইছি। ফারাম টারাম কইরা সংসারেও কিছু দায়িত্ব কইরা খাইতেছে, আঙ্গ চালাইতেছে। তবে তার পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এরকম প্রতিবন্ধী বা অসহায় যারা আছেন তারা সফল উদ্যোক্তা তৈরি হবেন এবং ওর কাছ থেকে শিক্ষা নিয়ে যে কোনো সফল হওয়া যায়, সেজন্য আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা সবসময় সহযোগিতা করতে ইনশাল্লাহ প্রস্তুত থাকব। গফুরের জীবন যেন শেখায় স্বপ্ন দেখার সাহস এবং সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করার মানসিকতা থাকলে সব বাধা জয় করা সম্ভব। দীপ্ত, বার্তাকক্ষ। অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের সব সমস্যার সমাধান চায় ভারত। আজ দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কথা বলেন। ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করে বলে জানান তিনি, যেখানে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে করা হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জয়সওয়াল। কানাডা ও মেক্সিকোর পণ্যে শতকরা 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার এই পদক্ষেপ নেন তিনি। 2 এপ্রিল পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো। গত মঙ্গলবার মেক্সিকো ও কানাডার উপর শতকরা 25% শুল্ক কার্যকর করে যুক্তরাষ্ট্র। অর্থনীতিবিদরা বলছেন এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দেবে ও মূল্যস্ফীতি বাড়াবে। এদিকে ট্রাম্পের পদক্ষেপের পর যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপের বিষয়টি 2 এপ্রিল পর্যন্ত বিলম্বিত করার ঘোষণা দিয়েছে কানাডা। সিরিয়ায় সরকারি বাহিনীর সাথে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীদের তীব্র লড়াই অন্তত 70 জন প্রাণ হারিয়েছেন। দেশটির উপকূলীয় শহর লাতাকিয়া ও তারতুজে এই ঘটনা ঘটে বলে জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। বিবিসির প্রতিবেদনে বলা হয়, লাতাকিয়ায় সরকারি বাহিনীর উপর অতর্কিত হামলা চালায় আসাদ বাহিনী, পরে সেখানে অতিরিক্ত সেনা পাঠালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘটনার পর লাতাকিয়া ও তারতুজে কারফিউ জারি করা হয়েছে। এছাড়া হোমস ও আলেপ্পোতেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। খেলার খবর। 2018 সাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের উপর থাকা আর্থিক সীমাবদ্ধতা প্রত্যাহার করেছে ফিফা তহবিলের ব্যয় সঠিক তদারকি করতে না পারায় শাস্তির মুখোমুখি হয়েছিল বাফুফে। সেই অনুযায়ী 2018 সাল থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞা ছিল সংগঠনটি। বাফুফের সভাপতি তাবিত আওয়াল ও বর্তমান কমিটির নেতৃত্বে বাফুফের ক্রয় বিক্রয় ও আর্থিক লেনদেনের স্বচ্ছতার ভিত্তিতে
আর্থিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ জিতেছে 42-27 পয়েন্টে। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইরান। এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথমবার কোনো পদক জয় করল বাংলাদেশ দল। থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করার পাশাপাশি ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এবারের মিশন এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব। 25 মার্চ বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এই ম্যাচ সামনে রেখে সৌদি আরবে অনুশীলন করছে খেলোয়াড়রা। বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ হাবিয়ের কাবরেরার নতুন চুক্তির পর প্রথম চ্যালেঞ্জ 2027 এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব। চলতি বছর 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচটি হবে শিলংয়ে। সেই ম্যাচের জন্য 38 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন হাবিয়ের কাবরেরা। দল সাজিয়েছেন শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীকে নিয়ে। এটিই হতে পারে বাংলাদেশের জার্সিতে তার অভিষেক ম্যাচ। 28 ফেব্রুয়ারি প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া 30 ফুটবলারের মধ্যে রিপোর্ট করেছেন 27 জন। ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী 19 মার্চ ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। আর ইতালি লিগে খেলা ফাহমিদুল ইসলাম সৌদি আরব গিয়ে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন 10 মার্চ। বসুন্ধরা কিংস এরেনায় 1 মার্চ শুরু হয় প্রস্তুতি ক্যাম্প। 5 মার্চ 28 জন নিয়ে সৌদি আরব যান কাবরেরা। সেখান থেকে দল ঢাকায় ফিরবে 17 মার্চ। সৌদি আরব থেকে ঢাকায় 3 দিন অনুশীলন করে দল যাবে শিলংয়ে। সেখানে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে অন্য 2 দল হংকং ও সিঙ্গাপুর। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। গণহত্যার বিচার ও সংস্কারের বাস্তবায়ন নির্বাচনের আগে দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। রাজধানীতে নিষিদ্ধ হিজবুত তাহরিরের মিছিল, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। জুলাইয়ের গণ অভ্যুত্থানে সেনাবাহিনীকে দমন পীড়ন না চালাতে সতর্ক করেছিল জাতিসংঘ। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে। এই ছিল এখনকার মতো, আর এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।